অতীতের এক ছায়া দুর্জন সাভাবত আর বর্তমানের এক প্রেমিক রবি যোশী। এদের মধ্যে কে ছিল যে চাঁদনি পরমার ওরফে প্রিয়াঙ্কাকে এই পৃথিবী থেকে সরাতে উঠে পড়ে লেগেছিল যখন চাঁদনি নিজেই এই পৃথিবীতে এক নতুন প্রাণের জন্ম দিতে চলেছিল? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, ক্রাইম পেট্রোল সতর্ক। খুব সম্প্রতি একটা বেওয়ারিশ লাশ পাওয়া যায়, যার শরীরে কাপড় তো ছিল কিন্তু আন্ডারগার্মেন্টস ছিল না। এই ব্যাপারটাই পুলিশের তদন্তের সূত্র হলো, আর জানা গেল যে মৃতদেহটি একটা প্রস্টিটিউটের, যার নাম এখনো জানা যায়নি। যখন শনাক্তকরণ হলো তখন সেই মৃতদেহের দুটো নাম সামনে এলো। এক হলো চাঁদনি পরমার, যা তার রাজস্থানে থাকা যাযাবর শ্রেণীর দরিদ্র বাবা মায়ের দেওয়া, আর দ্বিতীয় নামটি হলো প্রিয়াঙ্কা, যেটা চাঁদনি নিজেই রেখেছিল তার কাস্টমারদের জন্য। চাঁদনি 6 বছর আগে মুম্বাই আসে আর এখানকার একটি বারে ওয়েটারের কাজ করত, আর বেশি টাকা রোজগারের জন্য নিজের শরীর বেচত অন্য বার ওয়েট্রেসদের মতো। তার টাকার খুব দরকার ছিল, কারণ তার বাবা রমনের শরীর ভীষণ খারাপ ছিল আর বোন অঙ্কিতার বিয়ের পাকা কথা চলছিল। খুনের সময় চাঁদনি 2 মাসের অন্তঃসত্ত্বাও ছিল। সে কে যে চাঁদনিকে নিজের পথ থেকে সরিয়ে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল? পুলিশ এবার চাঁদনির অতীত সম্পর্কে জানার জন্য তাদের তদন্ত চাঁদনি যেখানে থাকতো সেই রাজস্থানের ললিতপুরে শুরু করলো। জানা গেল 7 বছর আগে দুর্জন সাভাবত নামের একটি ছেলের সঙ্গে চাঁদনির সম্পর্ক হয়েছিল। রীতি অনুযায়ী সে 1 বছর সাভাবত পরিবারের সঙ্গে মধ্যপ্রদেশের কবিপুরে গিয়ে থেকেও এসেছিল। এই গোষ্ঠীর আরেকটি রীতি হলো যে বরকে বউয়ের জন্য একটি নির্ধারিত মূল্য পণ দিতে হয়, কিন্তু সাভাবত পরিবার পণের পুরো টাকা জোগাড় করতে পারেনি। সেই জন্য রমন পরিবার বিয়ে ভেঙে দিয়েছিল। অতীতের এই ভেঙে যাওয়া বিয়ের সঙ্গে বর্তমানে চাঁদনির খুনের কি কোনো সম্পর্ক রয়েছে? পুলিশ নতুন করে এটাও জানতে পারে যে চাঁদনির বাড়িতে একটি 2 বছরের বাচ্চা রয়েছে, যার দেখাশোনা তার ছোট বোন অঙ্কিতা আর তার মা বাবা করে। এই বাচ্চাটিকে রমন পরমার আর সাবিত্রী পরমার জানে না যে এই বাচ্চাটি কার, কারণ চাঁদনি তাদের এই বাচ্চাটির সম্পর্কে কোনো প্রশ্ন করতে মানা করেছিল। রমন আর সাবিত্রী শেষ পর্যন্ত স্বীকার করে যে তারা জানতো চাঁদনি দেহ ব্যবসা করে। রমন জানায় যে সে লজ্জিত, কারণ অসুস্থতার কারণে সে কাজ করতে পারত না আর নিজের মেয়েকে এই ব্যবসায় ঢুকতে আটকাতেও পারেনি। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও পুলিশ এই মার্ডার কেসে তেমন গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ পেল না। পুলিশ এবার জানতে পারে যে দুর্জন সাভাবত নিজের বউ বাচ্চাকে নিয়ে কবিপুর মধ্যপ্রদেশে থাকে। তারা রমন পরিবারের কাছ থেকে এটাও জানতে পারে যে মুম্বাইতে চাঁদনির রবি যোশী নামে একজন বয়ফ্রেন্ড ছিল। পুলিশ আগে থেকেই কোনো লাভ অ্যাঙ্গেলের উপর সন্দেহ করছিল, কিন্তু রবি যোশী এটা মানতে নারাজ যে সে চাঁদনি ওরফে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড ছিল। সে স্বীকার করে নেয় যে তার মেয়েদের প্রতি আসক্তি আছে, তাই সে চাঁদনির কাছে প্রায়ই আসতো। একটা সময় পর সে বোর হয়ে গিয়েছিল, তাই তাকে সে তার জীবন থেকে দূরেই সরিয়ে রাখত। পুলিশ এবার এটা জানতে পারে যে ফোন নম্বর থেকে চাঁদনির সঙ্গে রবি কথা বলতো সেই নাম্বার চাঁদনির বাবার কাছ থেকে পাওয়া নাম্বারের থেকে আলাদা। এবার এই দ্বিতীয় নাম্বারের মালিকের পরিচয় জানা গেল, আর এই ব্যাপারটাই অতীতের সব রহস্য প্রকাশ্যে এনে ফেলল। শেষমেশ অতীতের ছায়া বর্তমানের আলো এসে পড়ল। এবার তারপর দুর্জন সাভাবত মানে বিয়ে ভাঙার পরেও এর সাথে চাঁদনির নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল। কিন্তু 6 বছর আগে ভেঙেছিল বিয়েটা। বিয়ে ভেঙেছিল কিন্তু সম্পর্ক নয়। আশীর্বাদের 1 বছরের মধ্যে সম্পর্ক আরো মজবুত হয়। দুর্জন সাভাবত চাঁদনির জীবনে অতীতের ছায়ার মতো ছিল, যে ছায়াকে সরানো সম্ভব নয়। কিন্তু এইরকম কি করে হতে পারে স্যার? এমনটাই হয়েছে। শুধু আমাদের এখন এটাই খবর নিতে হবে যে চাঁদনি যে আরেকটা নাম্বার ইউজ করতো সেই নাম্বারটা দুর্জন সাভাবতের নামে রেজিস্টার কেন? স্যার, যতটা আমার মনে পড়ছে বিয়ে ভেঙে যাবার পর ওর সাথে আর চাঁদনি দেখাই করেনি। বিয়েটা এমনি এমনি ভাঙেনি, তুমি এটা ভেঙেছো, কিন্তু তুমি ওদের সম্পর্ককে ভাঙতে পারোনি। চাঁদনি যে আরেকটা মোবাইল নাম্বার ইউজ করছিল সেটা চাঁদনি আর দুর্জনের সম্পর্কের প্রমাণ। সাহেব, এটা কিভাবে সম্ভব সাহেব? আমার কাছে ওর এই নাম্বারটাই রয়েছে। আমাদের অনেকবার কথা হয়েছে সাহেব, আর প্রিয়াঙ্কার মৃত্যুর সাথে আমার কোনো লেনা দেনা নেই। সত্যি বলছি সাহেব। আরে শারদা, কেমন আছিস তুই? ভালো আছি পুষ্পাদি। দুর্জন দাদা অনেকদিন ধরে গ্রামের বাইরে আছে না? হ্যাঁ, উনি বাইরে গেছেন। এখনো ফেরেননি? না, ফেরেনি এখনো। কি এমন কাজ যে বউ বাচ্চা থেকে এত দূরে থাকবে? আচ্ছা, কথা টথা হয় তো তোর সঙ্গে? স্যার, দুর্জন অনেকদিন ধরে গ্রামে আসেনি। ওর মোবাইল নাম্বার পেয়েছি আমি এখানকার একটা মোবাইলের দোকান থেকে।
নাম্বারটা বল। 444 76 79 87। কিন্তু স্যার নাম্বার এখন বন্ধ রয়েছে। তার মানে দুর্জন মার্ডারটার সঙ্গে জড়িয়ে রয়েছে। দুর্জনের বোন মেঘনা মুম্বাইতেই থাকে। এই মেঘনার নাম্বারটা স্যার এখনো পাইনি। আমি নাম্বারটা পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনাকে SMS করছি। স্যার, দুর্জন বেশ কিছুদিন ধরে কবিপুর মধ্যপ্রদেশে নিজের বাড়িতে ফেরেনি। ফোন সুইচ অফ আছে। আর রেকর্ড বলছে যে চাঁদনি আর দুর্জনের মধ্যে প্রায় রোজই কথা হতো। হয়তো বিয়ে ভাঙার পরেই তারটা আবার জুড়েছিল, বা তারটা হয়তো জোড়াই ছিল। আর স্যার, চাঁদনির মার্ডারের দিন দুর্জনের ফোনের লোকেশন এটা ছিল। 12 জুন দুর্জনের ফোনের লোকেশন ছিল ভান্ডুপ, যেখান থেকে আমরা চাঁদনির লাশ পেয়েছি। আর চাঁদনির ফোন নাম্বার, দুর্জনের নাম্বার, আর দুর্জনের নামে নেওয়া চাঁদনির নাম্বারটা, 3টে ফোন নাম্বারের লাস্ট লোকেশন ভান্ডুপ ছিল। আর 3টেই একই সময় ভান্ডুপে সুইচ অফ করা হয়েছে। আমি শিওর দুর্জন সাবাবাত 100% এই কেসে জড়িত, আর মনে হয় বেটা পালিয়েছে। আর স্যার, চাঁদনির আরেকটা নাম্বার যেটা দুর্জনের নামে রয়েছে, সেটার অ্যাড্রেস পেয়েছি, সেটাও ভান্ডুপে স্যার। মুভ। আপনাদের এই পাশের ফ্ল্যাটে কে থাকে? এটা তো বাবুরাওয়ের ফ্ল্যাট, ভাড়াতে দিয়েছে। মেঘনা শাহাবাদ বলে কেউ থাকে। বাবুরাও কোথায় থাকে? পানভেলে। বলুন। বাবুরাও আপটে? আমি বাবুরাও আপটে। আপনার ভাড়াটে মেঘনা সাবাবাত কোথায় আছে? উনি তো আমার ভান্ডুপের ফ্ল্যাটে থাকেন। কেন স্যার, কিছু গন্ডগোল হয়েছে নাকি? এই মেঘনা সাবাবাত আপনার ফ্ল্যাটে কতদিন ধরে আছেন? এই দেওয়ালিতে 5 বছর পুরো হবে। স্যার, এই রেন্ট এগ্রিমেন্টে মেঘনা সাবাবাতের নাম্বারটা পেয়েছি। মেঘনা সাবাবাতকে ফোন করতে হবে না, বুঝলে? রেকর্ড বার করো, সময় সুযোগ হলেই তুলে নিয়ে চলে আসবো। ইয়েস স্যার। দুর্জনের কোনো খোঁজ ছিল না, কিন্তু পুলিশ দুর্জনের বোন মেঘনা কোথায় থাকে তা জেনে গিয়েছিল। পুলিশ এবার সুকৌশলে চুপচাপ নিজেদের কাজ করতে লেগে পড়ল। কোনো রকম ভুল পদক্ষেপ নিল না যাতে দুর্জন আগে থেকে সতর্ক হতে পারে। পুলিশ এবার দুর্জনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজছিল। স্যার, এই মেঘনার সঙ্গে নরেশ বলে একজনের রেগুলার কথা হয় প্রত্যেক দিন। তাহলে এই নরেশের সাথেই কথা বলা যাক সামনাসামনি। ওই আমাদের নিয়ে যাবে মেঘনার কাছে, আর মেঘনা নিয়ে যাবে দুর্জনের কাছে। তুমি নরেশ দ্বিবেদী? হ্যাঁ স্যার। মেঘনা সাবাবাতকে চেনো? হ্যাঁ চিনি স্যার, খুব ভালো করে। কি ব্যাপার স্যার? মেঘনাকে কিভাবে চেনো? আমার বন্ধু হয়। কেমন বন্ধু? কেমন বন্ধু? স্যার, ও আমার বন্ধু হয় স্যার। মানে স্যার, খুব ভালো সম্পর্ক স্যার আমার সাথে ওর। স্যার প্লিজ এখন তো বলুন কি হয়েছে? মার্ডার হয়েছে, আর আমাদের সন্দেহ মেঘনার ভাই দুর্জন এতে ইনভলভ। তাই তুই এক্ষুনি মেঘনাকে ফোন কর, তারপর কি করতে হবে আমরা বলবো। আর যদি বাড়ি ফিরতে চাস তাহলে ফোনটা লাগা আর কথা বল। ফোনটা কর, স্পিকার অন কর। হ্যাঁ নরেশ। হ্যাঁ নরেশ আবার কি? মেঘনা কোথায় তুমি? একটা ফোন করলে না, মেসেজ করলে না? এখন একটু সমস্যায় আছি, একটু পরে ফোন করি, ঠিক আছে? না না ঠিক নেই। মেঘনা, আমি তোমার বাড়িতে গিয়েছিলাম, দেখলাম সেখানে তালা লাগানো। তুমি এখন কোথায়? স্টেশনে যাচ্ছি। কেন, কি হয়েছে? আরে কিছু তো বলো। কি বলবো, আমার ভাই দুর্জন খুব খারাপভাবে ফেসে গেছে। ও একটা খুন করে ফেলেছে। কি? এই জন্য আমি এতদিন বাড়ি যাইনি। মেঘনা, তুমি এসবের মধ্যে কেন জড়াচ্ছ? নরেশ, দুর্জন আমার ভাই। আচ্ছা তুমি এটা বলো যে দুর্জন এখন কোথায় আছে? আজকে পাঞ্জাব মেলে আসবে, তাই দাদা স্টেশনে যাচ্ছি ওকে আনতে। তারপর ওখানেই ঠিক করব কি করতে হবে এবং কিভাবে করতে হবে। ট্রেন কটার সময় আসবে? 7টার সময় আসবে। মেঘনা, এখন 3:30 বাজে, আমিও দাদা স্টেশনে আসছি। হ্যাঁ নরেশ, তাড়াতাড়ি চলে আসো, আমার খুব ভয় করছে। তার মানে ট্রেন আসতে এখনো 3 ঘন্টা বাকি আছে। আমার দুর্জনকে চাই, কোনোভাবেই যেন ও আমাদের হাত থেকে পালাতে না পারে।
নরেশ, তুই মেঘনাকে কন্ট্যাক্ট করবি, আর যখনই দুর্জন আসবে আমাদেরকে সিগন্যাল দিবি। নরেশ, কোথায় তুমি? আমি দাদার পৌঁছাচ্ছি। ঠিক আছে, তুমি 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। স্যার, 2 নম্বর প্ল্যাটফর্মে। দুর্জন কোন বগিতে রয়েছে? জানি না, কিন্তু আমি মেসেজ করে বলে দিয়েছি যে আমি কোথায় থাকবো, ও চলে আসবে এখানে। একে? ও আমার বন্ধু নরেশ। পালানোর চেষ্টা করো না, খুব খারাপ হবে। নিয়ে চলো একে। দুর্জন সাভাবত ফাইনালি পুলিশের হেফাজতে চলে এলো। রহস্যের মেঘ কাটতে লাগলো। চাঁদনি ওরফে প্রিয়াঙ্কার অতীতের ছায়া শেষমেশ প্রকাশ পেতে লাগলো। এবার জট খুলতে চলেছে সবচেয়ে বড় রহস্যের, যে চাঁদনি আর দুর্জন ছাড়াছাড়ি হওয়ার পর কেন এবং কিভাবে মিলল, আর এই মিলন চাঁদনির জীবন কেন শেষ করলো। স্যার, আপনি কোন খুনের কথা বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমরা চাঁদনি পারমার ওরফে প্রিয়াঙ্কার মার্ডার কেসের কথা বলছি, যার 6 বছর আগে তোমাদের বাড়ির বউ হওয়ার কথা ছিল, আর যাকে 12ই জুন তোমার ভাই দুর্জন মেরে দিয়েছে। এটা মিথ্যে স্যার। আমরা তোমার আর তোমার বন্ধু নরেশের ফোনে কথা শুনেছি। ও আমাদের সামনে বসে ফোন করেছিল। দেখ, 75% সত্যিটা আমরা কিন্তু জেনে ফেলেছি। প্রমাণও আছে আমাদের কাছে যে তুই চাঁদনিকে খুন করেছিস। এখন তুই যতই কান্নাকাটি করিস না কেন যে না স্যার আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, তাহলে ইলেকট্রিকের শক দিয়েই তোর কান্না বন্ধ করব। বিয়ে ভাঙার পর তুই চাঁদনির জীবনের দ্বিতীয়বারের জন্য কিভাবে আসলি? তখন তো তুই একটা বিয়ে করেছিলি, তোর একটা বাচ্চাও ছিল। স্যার, এটা সত্যি আমার বিয়ে হয়েছিল, আর বাচ্চাও হয়েছিল। সবকিছু অতীত হয়ে গেছিল স্যার, কিন্তু আমি চাঁদনিকে ভুলতে পারিনি। ও 1 বছর ছিল আমাদের সঙ্গে। মা আর বাবা ওকে খুব পছন্দ করত। আমি তো ভালোই বেসে ফেলেছিলাম ওকে। আমার মা বাবা আমার জন্য মেয়ে দেখেছিল, আর আমরাও একে অপরকে খুব ভালোবাসতে শুরু করেছিলাম। সম্বন্ধ ভাঙার পর আমার মনও ভেঙে যায় স্যার, টুকরো টুকরো হয়ে যায়। আমি নিজের অবস্থা জানতাম, কিন্তু চাঁদনি বেচারি। তারপর 3 বছর আগে আমি আর আমার বাবা মা ললিতপুর গেছিলাম আমার কমলেশ মামার মেয়ের বিয়েতে।
তখন আমি চাঁদনিকে আবার দেখতে পেলাম। চাঁদনি? কেমন আছো দুর্জন? আমি ঠিক আছে, তুমি? ভালোই। এখনো তুমি এখানেই থাকো? মানে বিয়ে হয়নি? তোমার তো হয়ে গেছে নিশ্চয়ই। আমরা কোনো সম্পর্কে তখনও যাইনি। আমাদের ওপর কোনো চাপ ছিল না যে তখন আমরা একে অপরকে কিছু না বলার। কিন্তু সেদিনকে আমরা নতুন করে আবার প্রেমে পড়লাম। আমরা আসলে একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, শুধু সেদিন আমরা সেটা প্রকাশ করেছিলাম। যখন ও আমাকে বলেছিল ও মুম্বাইতে কি করে, তখন আমার মাথা খারাপ হয়ে গেল। মানে আমি আমার জীবনে সুখী ছিলাম না, আর না চাঁদনি ওর জীবনে। তাই তুই দেখা করতে মুম্বাই এলি? হ্যাঁ স্যার, মুম্বাইতে আমার বোন মেঘনা থাকে। বাড়ির লোককে বললাম যে আমি মেঘনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। যখন আমাদের ললিতপুরে দেখা হয়েছিল, আমরা তখন একে অপরের নাম্বার নিয়েছিলাম। স্যার, ও আমাকে দেখে খুশি হয়েছিল, হয়তো ততটাই যতটা আমি ওকে দেখে হয়েছিলাম। ভালো লাগলো তুমি তুমি এসেছো। আমারও এমন মনে হচ্ছে যেন মাঝখানের এই বছরগুলো কাটেইনি। আমাদের সাথে যা কিছু হয়েছে সেসব কিছুই হয়নি। ও আমার বিয়ে হয়ে গেছে সেটা জানতো, আর আমি জানতাম ওর পরিস্থিতি আর অবস্থা কিরকম। তাও আমরা একে অপরকে চাইতাম, প্রাণের চেয়েও বেশি চাইতাম। ভাগ্য আমাদের দ্বিতীয়বার এক করে দিয়েছিল। আমরা ঠিক করে নিই যে শুধুমাত্র মন যা বলবে সেটাই শুনব। মার্ডার হঠাৎ করে কেউ করে না দুর্জন। তুই অসময়ে চাঁদনি জীবনটা শেষ করে দিলি, আর তার সাথে ওর পেটের বাচ্চাটারও। তুই হয়তো চাঁদনির জীবনে ফিরে এসেছিলি দুর্জন, কিন্তু তুই চাঁদনিকে সম্মান সে ইজ্জত দিতে পারিসনি যেটা চাঁদনি তোর কাছ থেকে চেয়েছিল। তুই শুধু চাঁদনির শরীরটাকে ভালোবেসেছিলি, ওই মানুষটাকে নয়। তুই তো এই সম্পর্কটাকেই স্বীকার করতে রাজি ছিলি না, কারণ চাঁদনির কাজটা তোর হজম হয়নি। এমন নয় স্যার, যখন দ্বিতীয়বার চাঁদনির সঙ্গে দেখা করলাম আমি জানতাম ও কি কাজ করে। আমার অবস্থাও চাঁদনির মতোই ছিল, আমি চেয়েও কোনো সাহায্য করতে পারতাম না। কিন্তু যে সময়টা আমরা একসঙ্গে কাটাতাম তাই নিয়েই সুখে ছিলাম। তাহলে ওকে মেরে ফেললি কেন? স্যার, আমি জানতাম একদিন না একদিন ওর জীবনে কেউ আসবে যে ওর জীবন বদলে দেবে। আর সে হলো রবি যোশী। রবিকে তুই হিংসে করতিস, ওর সাথে চাঁদনির সম্পর্ক তুই সহ্য করতে পারিসনি। না স্যার, আসলটা সেটা নয়। আসল হলো এটা যে আমরা দুজনেই সম্পর্ক নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম, একঘেয়ে হয়ে গেছিল। আমি জানতাম যে আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে চলে যেতিস, ফিরে যেতিস তোর নিজের পরিবারের কাছে। চাঁদনিকে খুন করার কি দরকার ছিল তোর? স্যার, ও আমার থেকে টাকা হাতাতে চেয়েছিল, আমাদের সম্পর্ককে টাকা দিয়ে মেপেছিল, আমার ভালোবাসাকে টাকা দিয়ে মেপেছিল, পেমেন্ট চেয়েছিল আমার থেকে। হ্যাঁ, ৭৫,০০০। ৭৫,০০০? তুমি পাগল হয়ে গেছো? আমি কোথা থেকে আনবো এত টাকা? এটা তোমার আগে ভাবা উচিত ছিল দুর্জন। গত ৩ বছরে আমরা যতবার শুয়েছি তার হিসেব করলাম, সেই মতোই ৭৫,০০০ বললাম তোমাকে। চাঁদনি, আমি ভালোবাসি তোমাকে, আমি তোমার কাস্টমার নই। তাহলে কি তুমি? তাকাও আমার চোখের দিকে আর বলো যে আমাদের মধ্যে সত্যি ভালোবাসা ছিল না। ওই ভালোবাসাটা একটা ছায়া আমাদের অতীতের। আমার এই মুহূর্তে সত্যিটা হলো
আমার বোন অঙ্কিতের একটা ভালো ঘরে বিয়ে দেওয়া, আর তার জন্য আমায় একটু একটু করে টাকা জমাতে হচ্ছে। আমি চাই না যে ওর জীবনটাও আমার মতো হয়ে যাক। মানে তুমি এইভাবে আমার কাছ থেকে টাকা নেবে? আমি সবকিছু করতে পারি দুর্জন, আমার শুধু টাকা চাই। ও শুধু টাকা চেয়েছিল, আর যেটা আমার কাছে ছিল না। ও যে কাজ করতো তাতেও আমার রাগ উঠতো, মাথা গরম হয়ে যেত। আর ও শুধু টাকা টাকা করতো। কি বললে তুমি? কি করবে তুমি? আমি তোমার গ্রাম কবিপুরের পঞ্চায়েতের কাছে যাব, আর সবাইকে বলে দেবো তোমার আর আমার ব্যাপার। চাঁদনি, এটা তুমি ঠিক করছো না। তুমি এরকম করতে পারো না আমার সাথে। তুমি আমার সাথে তো সবকিছুই করেছো দুর্জন। আমি তো গ্রাম পঞ্চায়েতকে আমাদের বাচ্চার কথাও বলবো। বাচ্চা? হ্যাঁ, তোমার বাচ্চা, যে 2 মাস ধরে আমার ভেতরে বড় হচ্ছে। হ্যালো চাঁদনি, আমার কথা শোনো। আমি এক্ষুনি ট্রেন ধরে মুম্বাই আসছি, আর আমরা বসে কথা বলছি। আমার 75,000 টাকাটা আজকেই চাই। চাঁদনি, আমি 75,000 আমার কাছে নেই। বোঝার চেষ্টা করো তুমি। আমি ওসব কিছু জানি না, আমার শুধু টাকাটা চাই, ব্যাস। আমি আজকেই আসছি টাকা নিতে। সেদিন মেঘনা বাড়িতে ছিল না, আর আমি বাড়িতে একদম একা ছিলাম। তুই আগে থেকেই প্ল্যান করেছিলি যে তুই ওকে মারবি? হ্যাঁ স্যার, কিন্তু আমি ওকে মারতে চাইনি স্যার। কে জানে, আমার মাথায় ঢুকছিল না আমি কি করব। আমি কিছু বুঝতে পারিনি। খুন কি কখনো কিছুর সমাধান হয়েছে? জানি স্যার, সেজন্য আমি শেষ চেষ্টা করেছিলাম সম্পর্কটাকে বাঁচানোর, যাতে খুন করার প্ল্যানটা আমার চেঞ্জ হয়ে যায়। তাই আমি ওর কাছাকাছি গেলাম। অনেকক্ষণ আমরা ঘনিষ্ঠ ছিলাম স্যার। আমার মনে হয়েছিল যে কোনোভাবে হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো, আর বলবো যে আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না টাকা। টাকাগুলো দিয়ে দাও দুর্জন, আমার দেরি হয়ে যাচ্ছে। চাঁদনি, দেখো দুর্জন, পেটের বাচ্চার দায় আমি তোমার উপর চাপাবো না, কিন্তু এখন আমাকে টাকাগুলো দিয়ে দাও। তারপর যখন তোমার ইচ্ছে করবে তুমি আমার কাছে চলে এসো, আমাকে ব্যবহার করো, আমি আটকাবো না তোমাকে। কিন্তু আমার পুরো টাকাটা চাই। টাকাটাই সব দুর্জন, যেটা অঙ্কিতার বিয়ের জন্য আমার দরকার। দিয়ে দাও আমায় টাকাটা, যেতে হবে আমায়। আরে নেই তো, কোথা থেকে দেবো আমি তোমাকে টাকা? তাহলে আমাকে এখানে কেন ডাকলে? দুর্জন, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমার 75,000 টাকা ব্যবহার করেছো। অন্যান্য কাস্টমারদের মতোই তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। দিয়ে দাও আমার টাকাটা দুর্জন, ওটা কিন্তু আমার হকের টাকা।
চাঁদনির পেটে তোরই বাচ্চা ছিল রে দুর্জন। জানি স্যার। ওর গ্রামে ওর বাবা মার কাছেও একটা বাচ্চা আছে, 2 বছর বয়স। চাঁদনি ওকে রেখে এসেছিল, কিন্তু কখনো বলেনি বাচ্চাটার বাবাকে। আমার স্যার, আমার আর চাঁদনির বাচ্চা স্যার 2 বছর আগে মুম্বাইতে হয়েছিল। আমি বলেছিলাম চাঁদনিকে নষ্ট করে দিতে, কিন্তু চাঁদনি বলল না। তোমাদের বাড়িতে যে বাচ্চাটা আছে সেটা চাঁদনিরই বাচ্চা, আর ওর বাবার নাম হলো দুর্জন সভাবাদ। এবার তোমরা চাইলে তোমাদের গ্রামে ফিরে যেতে পারো। দুর্জন সভাবাতের বিরুদ্ধে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য, 315 ধারা অনুযায়ী শিশুকে জন্ম নেওয়ার থেকে রোখার জন্য, আর ধারা 316 অনুযায়ী প্রসূতি মাকে হত্যার ফলস্বরূপ ভ্রূণ হত্যার অভিযোগ দায়ের হয়েছে। আপাতত সে আইনি হেফাজতে রয়েছে। দুর্জন ছিল অতীতের এক ছায়া, এমন একটা অতীত যা দুর্জন আর চাঁদনি দুজনের জীবনকেই পুরোপুরি বদলে দিয়েছিল। আর এখন যখন সেই অতীতের ছায়া বর্তমানে এসে পড়ল, তখন তারা তাদের মধ্যে যে অতীতে ভালোবাসার সম্পর্ক ছিল তাকে শুধুমাত্র ভুল পথে নিয়ে গেল। ভালোবাসা তো দূরের কথা, এরা শুধু ফায়দা খুঁজতে লাগলো। এই ছায়ায় চাঁদনিকে ফায়দা হওয়ার একটা সুযোগ এনে দিল, আর দুর্জনকে লোভ দেখালো যে এই সম্পর্ক তাকে স্ত্রী সুখ দিতে পারে বিয়ের বন্ধন ছাড়াই। কখনো কখনো অতীতের কোনো ভবিষ্যৎ হয় না। চাঁদনি আর দুর্জনের ভবিষ্যৎকে অতীতের ছায়াই শেষ করে দিল। চাঁদনি নিজের প্রাণ হারালো, আর দুর্জন এবার জীবদ্দশায় রোজ মরবে। আমাদের আজকের এপিসোডের দ্বিতীয় কেসেও একটি মহিলার দেহ পাওয়া যায়, কিন্তু এই মৃতদেহটি খুব বেশি সময় ধরে বেওয়ারিশ বা বেনামি থাকেনি। একটি ছোট্ট মেয়ে ছিল যে বলছিল সে নাকি এই মহিলাটিকে চেনে, কিন্তু তা সত্ত্বেও এই কেসের অনেকগুলি না বলা বিষয় ছিল। আসুন দেখা যাক আমাদের আজকের দ্বিতীয় কেস। বাবু, তোমার নাম কি? কাঞ্চি। এই বাচ্চাটিকে আপনি কোথায় পেলেন? আমি মর্নিং ওয়াক করে ফিরছিলাম, বাচ্চাটা রোড ডিভাইডারের ওপর পড়েছিল। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। এই বাচ্চাটিকে আপনি কোথায় পেলেন? আমি মর্নিং ওয়াক করে ফিরছিলাম, বাচ্চাটা রোড ডিভাইডারের ওপর পড়েছিল।
আমি ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছিলাম ও মরে গেছে। বাবু, বাবু চোখ খোলো। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ও শুধু ঘুমিয়েছিল। কে তুমি বাবু? নাম কি তোমার? এখানে কি করে এসেছো? এখানে কেন শুয়ে আছো? আচ্ছা এসো, এসো আমার কাছে এসো। বাড়ি কোথায় তোমার বাবু? আর মা বাবা কোথায় বলো? আমি ওকে সঙ্গে সঙ্গেই এখানে নিয়ে এলাম স্যার। ফ্যামিলি থেকে কোনোভাবে আলাদা হয়ে রাস্তা ভুলে গিয়ে হয়তো। চিকলে, ওর হাতে মেরুন নেল পালিশ আর ট্যাটুটা দেখলে? হ্যাঁ স্যার, ওই মহিলাও ঠিক এই রকমই একটা মেরুন রঙের নেল পলিশ পরেছিল এবং ওর ট্যাটু স্টাইলটা অনেকটা এরকমই ছিল। ওই মহিলার ছবি চাই। ইয়েস স্যার। শেখা দেবী বাচ্চাটাকে এখানে এনে ভালোই করেছেন। হতে পারে এর সাহায্যে আমরা কিছু সূত্র খুঁজে পাবো। এতে আপনার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লিখে দিন। বাবু, একে চিনতে পারছো? মা। বাবু, সত্যি এ তোমার মা? বাবু, তোমার মায়ের সঙ্গে কাল কিছু হয়েছিল? কাকা বলল মা ডাক্তারের কাছে গেছে। কোন কাকা শোনা? মা কোথায়? মা মা ডাক্তারের কাছে গেছে বাবা। এবার ঘুমো। বাবু, কাকার নামটা মনে আছে? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো তুমি? আচ্ছা, তোমার বাবা কোথায়? বাবা? 5 বছরের ছোট্ট কাঞ্চি খুব কষ্টে 5টি শব্দ বলতে পেরেছিল। সে শুধুমাত্র তার মায়ের ছবি দেখে চিনতে পেরেছিল, যেটা আসলে তার মায়ের মৃতদেহের ছবি ছিল। এই মৃতদেহ সেদিনই সকালে পুলিশ পেয়েছিল, যেদিন সকালে কাঞ্চিকে একজন সচেতন নাগরিক শিখা দাস পুলিশ স্টেশনে সঙ্গে করে নিয়ে আসে। কি হয়েছে রে রূপা? ভূত টুত দেখেছিস নাকি সকাল সকাল? বিজয় দাদা, ওখানে একজন মহিলা। কি হয়েছে মহিলার? একজন মহিলা মরে পড়ে আছে। মহিলা মরে পড়ে আছে? স্যার, মনে হয়নি আগে গয়না পড়তেন, কিন্তু এখন এনার গায়ে নেই।
মনে হচ্ছে গলা টিপে মেরেছে। স্যার এনার হাতে ট্যাটু আছে এনার নামে। দেবকী সম্ভাজি মোড়ে? না স্যার, ও এখানকার না। যদি হতো তাহলে আমরা ফট করে চিনে ফেলতাম। হাতে নাম লেখা আছে দেবকী সম্ভাজি মোড়ে। এর নাম দেবকী, আর সম্ভাজি নিশ্চয়ই ওর স্বামী কিংবা বাবার নাম। আশেপাশের বস্তিতে কোনো সম্ভাজি নামের কেউ আছে? সম্ভাজি মোড়ে? না স্যার, এখানে কোনো সম্ভাজি মোড়ে থাকে না। আর এও বাইরেরই। জ্যোতি, এই বাচ্চার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যতক্ষণ না পর্যন্ত বাড়ির লোকজনদের পাওয়া যাচ্ছে আমাদেরই দেখাশোনা করতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মৃত্যু শ্বাসরোধ হওয়ার কারণে হয়েছে। গলায় আঙুলের ছাপ পাওয়া গেছে। বয়স 30 বছরের কাছাকাছি। মৃত্যুর সময়? এই লাশ পাওয়ার 6-7 ঘন্টা আগে। কাল রাত 10টার কাছাকাছি। রাইট। হাতের ট্যাটু অনুযায়ী ওর নাম দেবকী সম্ভাজি মোড়ে। কাকতালীয় ব্যাপার ডক্টর। আজ সকালে মর্নিং ওয়াকে যাওয়ার সময় এক মহিলা ওর বাচ্চাকে দেখতে পায়। তার হাতেও এই রকমই ট্যাটু আর একই নীল পালিশ। আমরা বুঝতে পেরে বাচ্চাকে ওর ফটো দেখাই। বাচ্চা চিনতে পারে, বলে ওর মা। কিন্তু এছাড়া বাচ্চার আর কিছু মনে নেই। আর একটা কথা ইন্সপেক্টর, এই মার্ডারটা সেক্সুয়াল অ্যাসল্টের পরেই হয়েছে। ভিকটিমকে রেপ করা হয়েছে ইন্সপেক্টর। প্রাইভেট পার্টস ছাড়াও এই দেখুন, কাঁধেও ক্ষত রয়েছে এবং পায়েও। বাবু এ নাও, দুধ খেয়ে নাও। আচ্ছা তুমি কি খাবে বলো? তুমি চিপস খাবে, চকলেট খাবে? বলো সোনা, কি খাবে? বাচ্চাটা ভীষণ সুইট গো, একদম ছোট্ট। ও তো এটাও জানে না যে পুলিশ ওর মায়ের লাশ পেয়েছে। ও এটাও জানে না যে ওর বাড়ি কোথায়। কথাও খুব কম বলে। মনে হয় ওকে জেনে বুঝেই কেউ একটা রাস্তায় ফেলে দিয়ে গেছে। আর জ্যান্ত ছেড়েছে, এটাই যথেষ্ট। কাঞ্চি নাম ওর। পুলিশ ওর মায়ের লাশ আস্তাকুর থেকে পেয়েছে। কি হয়েছে শহরটার? যখনই কাগজ পড়ো, নিউজ দেখো, প্রত্যেক দিন কারোর না কারোর লাশ পাওয়া যাচ্ছে এখানে সেখানে। এই শহরের মানুষ কি আর মানুষ নেই না কি বলো তো? আমি তো শুধু বাচ্চাটার কথা ভাবছি। স্যার, কান্দিবালি এলাকার সমস্ত বস্তিতে আমরা খোঁজ করেছি, কিছু পাইনি। প্রত্যেক পুলিশ স্টেশনের মিসিং ডায়েরি আমরা চেক করেছি, কিছু পাইনি। যদিও অ্যাডভার্টাইজমেন্ট আর পোস্টারের অর্ডার আমি দিয়ে দিয়েছি। এটা কোনো ব্লাইন্ড কেস নয় চিকলে। আমাদের কাছে ভিকটিমের নাম আছে দেবকী সম্ভাজি মোড়ে, আর ভিকটিমের মেয়ে আমাদের কাস্টাডিতে। আচ্ছা, ওই বাচ্চাটা কাঞ্চি কেমন আছে? আগের মতনই আছে স্যার, একদম চুপচাপ। জ্যোতি আর বাকি লেডি কনস্টেবলরা ওকে দেখাশোনা করছে। কাঞ্চি, তোর বাবা কি করে? কিছু মনে আছে তোর? তুই বাড়ি যেতে চাস না? আচ্ছা ঠিক আছে, তুই বল যে তোর বাড়িতে কে কে আছে, দাদু দিদা, ভাই বোন। হ্যাঁ, কিচ্ছু মনে নেই তোর?
যে লোকটা কাঞ্চিকে ওখানে রেখে গিয়েছিল ও নিশ্চয়ই ওর বাবা নয়, না হলেও কাকা বলতো না। একটা চান্স নিয়ে দেখি স্যার, আমরা যদি আধার কার্ডের ডেটাবেসটাকে স্ক্যান করি বা রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড। হ্যাঁ, নাম তো আমাদের কাছে আছে, দেবকী সম্ভাজি মোড়ে। এই নাম কোথাও না কোথাও তো রেজিস্টার হবেই। দেবকী মোড়ে স্ক্যান করো, সম্ভাজি মোড়ে স্ক্যান করো, আর শুধুমাত্র মোড়ে স্ক্যান করো, কোথাও না কোথাও তো পাওয়া যাবেই। আমাদের ভিকটিম দেবকী সম্ভাজি মোড়ের খুনিকে ধরতে হবে, আর ওদের আত্মীয় স্বজনদেরও, যাতে ওদের মেয়েকে বাড়িতে পৌঁছে দেওয়া যায়। ও এই সময় আমাদের কাস্টাডিতে কিছু না বলেও অনেক কিছু বলছে। কি হচ্ছে বাবা? জোরে ফেলো বলটা, জোরে ফেলো, ফেলো। শাবাশ, যাও এবার গিয়ে নিয়ে এসো, ঠিক আছে? যাও তাড়াতাড়ি নিয়ে এসো, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে এসো। এটা কি? মাত্র 80,000। এখন আমার কাছে এটাই আছে, বিক্রি করতে চাইলে বিক্রি করে দে, না হলে ওটা ফিরিয়ে নিয়ে চলে যা। একদিন সকালে এক মহিলার দেহ পাওয়া যায়। সেই দিনই সকালে পুলিশ রাস্তায় ফেলে যাওয়া একটি 5 বছরের মেয়েকেও পায়। সেই মেয়েটির আঙুলে নেল পলিশ আর হাতে ট্যাটু করা ছিল, যেটা মৃতের হাতের নেল পলিশ আর ট্যাটুর সঙ্গে মিলে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হলো, আর তারা মেয়েটিকে সেই মৃতদেহের ছবি দেখালো, আর মেয়েটি সেই ছবি দেখে বলল যে সে তার মা। মৃতের হাতে নিজের নাম লেখা ছিল দেবকী সম্ভাজি মোড়ে। দেবকীকে কেন খুন করা হলো? কে ছিল তার খুনি? এই প্রশ্নগুলো ছাড়াও আরও অনেক না বলা প্রশ্ন উঠে আসছিল, যার উত্তর দেবকীর 5 বছরের মেয়ে কাঞ্চির কাছেও ছিল না। কিন্তু পুলিশরা দৃঢ়বদ্ধ ছিল যে তারা সেই সমস্ত না বলা প্রশ্নের জবাব খুঁজে বের করবেই। একদিকে চ্যালেঞ্জ ছিল দেবকীর খুনিদের খুঁজে বের করা, আর অন্যদিকে দায়িত্ব ছিল একটি 5 বছরের নিষ্পাপ সরল মেয়েকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার। এইদিকে শহরের একজন সচেতন নাগরিক শিখা দাসকে কাঞ্চির জন্য চিন্তা কুরে কুরে খাচ্ছিল। ইনি হলেন সেই মহিলা যিনি আজকের শহুরে জীবনের ব্যস্ততার মধ্যেও নিজের মধ্যের মানবিকতার ডাকে সাড়া দিয়ে 5 বছরের কাঞ্চিকে রাস্তা থেকে তুলে এনে পুলিশ স্টেশনে পৌঁছেছিলেন। এই কেসের অনেক না বলা কথা আমরা শুনবো এবং দেখব আগামী দিন আগামী পর্বে।